ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এখানে আমরা আগের দিন আমরা এই যে 88 পর্যন্ত এই কোশ্চেন অবধি সলিউশনটা আমি আগের ভিডিওর মাধ্যমে দেখেছিলাম আর বলেছিলাম যে বাকি যে প্রশ্নগুলো আছে 2019 সালের মিসেলেনিয়াস প্রিলিমসের কোশ্চেন, অ্যারিথমেটিক্যাল কোশ্চেনগুলো, তো সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে সমাধান করে তোমাদের সামনে দেখাচ্ছি বা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, আজকে পরের কোশ্চেন বা নেক্সট কোশ্চেন থেকে আমরা শুরু করি। বাকি যে প্রশ্নগুলো আছে, 89 নাম্বার কোশ্চেন, সেটের 80 নাম্বার। তো বলছে, স্থির জলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার, একই সময়ে যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিলোমিটার যায় এবং স্রোতের বিপরীতে 14 কিলোমিটার যায়, তবে স্রোতের বেগ হবে কত? আচ্ছা, আমাদের এখানে স্রোতের বেগটা দেওয়া নেই। তাহলে স্রোতের বেগটা আমরা যদি ধরে নিই যে এস কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, স্রোতের গতি। তাহলে দেখো, অনুকূলে বেগ কত হবে? অনুকূলে বেগ হবে কত? দেখো, এখানে নৌকার বেগ দেওয়া আছে 10 কিলোমিটার আর স্রোতের বেগ আমি ধরেছি, তাহলে অনুকূলে যখন যাবে স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়ে যাবে, অর্থাৎ 10 প্লাস এস এত কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে বেগ হবে কত? প্রতিকূলে বেগ হবে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ এত কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় অনুকূলে 10 প্লাস এস কিলোমিটার করে যাবে আর প্রতিকূলে হচ্ছে 10 মাইনাস এস কিলোমিটার করে যাবে। এবার দেখো, বলেছে নৌকাটি স্রোতের অভিমুখে অর্থাৎ স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যেতে যে সময় লাগছে, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে 14 কিলোমিটার যেতে সে একই সময় লাগছে। তাহলে স্রোতের অভিমুখে 10 প্লাস এস এত কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, তাহলে 26 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 26/10 প্লাস এস এত ঘন্টা। আর স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে 14 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 14/10 মাইনাস এস। এই দুটো সময় আমাদের বলে দিয়েছে সমান, অর্থাৎ এই দুটো সমান করো। সমান করলে এদিকে 13 দিয়ে কাটবে, এদিকে এই 2 দিয়ে কাটলে এটা 13, এটা 7। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো, 2 দিয়ে যদি কাটাকাটি পরে কোন নিচে গুণ করি, 130 মাইনাস 13s, সেটা সমান সমান কত পাবো আমরা? 70 প্লাস 7s, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, এই 13s যদি ওপাশে নিয়ে যাই, তাহলে 13 আর 7 যোগ করলে কত হবে? 20s, ঠিক আছে। সেটা সমান সমান হচ্ছে 130 মাইনাস 70 মানে হচ্ছে 60। তাহলে আমাদের এস সমান সমান কত হবো? 60/20, এস ইজ ইকুয়াল টু হচ্ছে 3, ঠিক আছে। 3×60। তাহলে স্রোতের গতিবেগ আমরা ধরেছিলাম এস কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্রোতের গতিবেগ এস এর মান পেলাম 3, তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। এক ব্যক্তি তার মূলধনের বলছে 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্ট অংশ 7%, 8% এবং 10% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করেন। যদি তার বার্ষিক আয় 551 টাকা হয়, তবে বিনিয়োগ করা মূলধনের কত? টোটাল সে কত টাকা মূলধন বিনিয়োগ করেছিল ওই 1/3 অংশ, 1/4 অংশ এবং বাকি অংশে অত অত পার্সেন্ট অনুসারে, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো, সবার প্রথমে আমাদের কি আছে? 1/3 অংশ আছে একটা পোর্শন আছে 1/4 অংশ, আর বাকি পোর্শন কত থাকবে? মোট অংশ 1, তার থেকে 1/3 আর 1/4টা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস, এটা লসাগু করলে 12, 12 দিয়ে উপরে 4 আর 3 কত হবে? 7। তাহলে 1 মাইনাস 7/12 মানে হচ্ছে 5/12 বা 5/12 অংশ, ঠিক আছে। দেখো, 1/3 অংশ এই পোর্শনটা আমাদের কত পার্সেন্টে খাচ্ছে? 7% খাটাচ্ছে। এইটা 8%-এ খাটাচ্ছে, আর এইটা বলেছে 10%-এ খাটাচ্ছে। তিনটেই যেহেতু পার্সেন্টেজ আছে, ঠিক আছে, তাহলে আমরা আসল যদি ধরে নিই যে মোট টাকা পি, তাহলে পি এর এটা হচ্ছে পি এর কত পার্সেন্ট? পি এর কত পার্সেন্ট হবে? এটা হচ্ছে 7/3 এত খাটাবে। আর দ্বিতীয় পোর্শনটা এটা খাটাবে কত? পি এর 8/4 এত শতাংশে। আর এই টাকাটা খাটাবে পি এর 50/12 এত শতাংশ, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল আমাদের কত পেলাম আমরা? পিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 7/3 প্লাস 8/4 প্লাস 50/12 এত শতাংশ। এই যে টাকাটা হলো, যেটা ইন্টারেস্ট হলো, ইন্টারেস্ট পাবে, সেই আয়টা বলেছে 551 টাকা। তাহলে 551 টাকার সঙ্গে সমান করো। তাহলে এখান থেকে পি সমান সমান কত? পার্সেন্টেজ মানে আমরা জানি 1/100। তাহলে 561 ইন্টু ওটা ওপাশে গেলে 100 হয়ে যাবে। আর এটা নিচে লসাগু হবে হচ্ছে 12, 12 দিয়ে এটা যদি লসাগু করি, এটা
দেখো প্রথমে হচ্ছে 4 7, এখানে 3 3 4 12, তাহলে 4 7 28, তারপরে আসবে কত 3 3 8 24, আর এটা থাকবে হচ্ছে 50। তাহলে এখানে কাটাকাটি করলে হচ্ছে দাঁড়াবে হচ্ছে 561 ইন্টু 100 ইন্টু এটা হচ্ছে 12 হয়ে যাবে উপরে, আর নিচে এটা যোগ বিয়োগ যদি করো, যোগ করলে দাঁড়াবে হচ্ছে 102 102 102। এখন 102 দিয়ে যদি ওটাকে কাটাকাটি করা হয়, দেখো 11 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে হচ্ছে 51, 2 দিয়ে এটাকে কাটলে 6, 51 দিয়ে এটাকে কাটলে পরে 51কে 51, 51কে 51, তাহলে কত আসছে আমাদের, পেলাম আমরা 6 11 66, আর তারপরে দুটো শূন্য, তাহলে 6,600 টাকা। তাহলে ওই ব্যক্তির বিনিয়োগ করা মূলধনের পরিমাণ হলো 6,600 টাকা। কোথায় আছে, অপশান সিতে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমরা পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে যদি বার্ষিক 16.2% বা পার্সেন্ট হারে 3 বছরে কোনো পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদ 1270 টাকা হয়, তবে ওই পরিমাণ টাকার ওই একই সময়ে মানে 3 বছরেই এবং ওই একই হারে অর্থাৎ ওই 16.2% হারে সরল সুদ কত হবে। আচ্ছা, এখানে 16.2% এটা মানে জানবে হচ্ছে 1/6, কারণ কি এটা হচ্ছে 50/3 গুণ 1/100, সেটা করলে হচ্ছে 1/6 হয়ে যাবে। তাহলে এই পার্সেন্টেজটা লেখার বদলে 1/6 আমরা লিখে যাবো। এবার দেখো চক্রবৃদ্ধি সুদের আমরা কি জানি, অ্যামাউন্ট যেটা হয় সেটা সূত্র হচ্ছে অ্যামাউন্ট পি ইন্টু 1+r/100, বা r/100 না লিখে এটাকে r% লেখো টু দ্য পাওয়ার n, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এখন r% মানে আমরা পেয়েছি 1/6, তাহলে অ্যামাউন্টটা বলেছে চক্রবৃদ্ধির সুদ 1270 টাকা হয়, সুদটা বলেছে 1270, তাহলে এখানে অ্যামাউন্টটা হচ্ছে আসল প্লাস সুদ 1270, এই টাকাটা সমান সমান হবে হচ্ছে পি ইন্টু এটা 1+r% মানে 1/6 টু দি পাওয়ার 3, তাহলে এটা আসবে পি ইন্টু 7 কিউব মানে হচ্ছে 343 বাই নিচে 6 কিউব মানে 2, এখানে থেকে পি এটা মাইনাস এটা, তাহলে 343 পি বাই 216 পি 16 মাইনাস পি, এটা করলে দাঁড়াবে হচ্ছে 1270 টাকা। তাহলে এখান থেকে এটা যদি 343 থেকে 216 বিয়োগ করো, বিয়োগ করলে পাবে হচ্ছে 127। তাহলে পিটা কত পাবে এখান থেকে, দেখো পিটা পাবে হচ্ছে 1270 গুণ হচ্ছে 216, বা এটা 216 বিয়োগ হবে 343 বিয়োগ 216, তাহলে এটা করলে 127। তাহলে 127 দিয়ে এটাকে কাটলে এখানে 10 আসবে, তাহলে আসবে আমাদের 2160, এটা হচ্ছে আসলের পরিমাণ। এখন আমাদের নর্মাল সুদ বের করতে বলেছে, নাহলে নর্মাল সুদের সূত্র আমরা জানি I = হচ্ছে পি, পি মানে হচ্ছে 2160 এইটা গুণ টি, টি মানে হচ্ছে 3 বছর, আর সুদের হার বলেছে 1/6, r% মানে 1/6, এটা করো, এটা করলে পরে এটা 3 দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 1080। ঠিক আছে, 1080। তাহলে ওই এক নর্মাল সুদ বা সরল সুদ কত হবে, 1080 টাকা। অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে দুইটি স্টেশন এ ও বি এর মধ্যেকার দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। একটি ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে সকাল 8টায় যাত্রা শুরু করে। অপর একটি ট্রেন 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে যাত্রা এই স্টেশন থেকে বি স্টেশন থেকে এই স্টেশন থেকে সকাল 9টার সময় যাত্রা শুরু করে। ট্রেন দুটি কখন মিলিত হবে। ঠিক আছে, টাইম দেওয়া আছে আমাদের সকাল 10টা, সকাল 10টা 30, 11টা এবং 11টা 30। তাহলে সবার প্রথমে একটা ছবি আঁকি আমি এখানে। দেখো এইটা হচ্ছে এ আর এটা বি। ঠিক আছে, এই স্টেশন থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে আর বি স্টেশন থেকে একটা ট্রেন এদিকে আসছে। এইটার গতিবেগ এখানে 60 কিলোমিটার পার আওয়ার, আর এদিক থেকে যখন এটা যাচ্ছে এটা হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার। এ কখন যাত্রা শুরু করে, 8 AM সকালবেলায়, আর এ যাত্রা শুরু করে 9 AM। তাহলে দেখো 8 AM থেকে যখন 9 AM বাজবে, এটা ধরো 9 AM হলো। ঠিক আছে, এই পর্যন্ত এ সবার প্রথমে চলেছে, তারপরে এই স্টার্ট করেছে। তাহলে 9 AM অর্থাৎ 1 ঘন্টায় এ 60 কিলোমিটার চলে যাবে, অর্থাৎ এই দূরত্বটুকু আমাদের হচ্ছে 60 কিলোমিটার। আর মোট দূরত্ব আমাদের বলেছে কত, 330। ভালো করে বোঝার চেষ্টা করবে। এবার দেখো এর মাঝামাঝি কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হবে। আমরা ধরে নিচ্ছি যে এই দুটো স্টেশন টি সময় বা টি ঘন্টা পরে গিয়ে মিলিত হবে, টি ঘন্টা পরে গিয়ে মিলিত হচ্ছে। ঠিক আছে, টি ঘন্টা পরে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে টি সময়ে এ কতটা দূরত্ব যাবে,
টি সময় এ দূরত্ব যাবে হচ্ছে 60t এত কিলোমিটার, আর বি ট্রেনটা যাবে কত, বি ট্রেনটা যাবে 75t এত কিলোমিটার। ঠিক আছে, টোটাল আমাদের দূরত্বটা হচ্ছে এত। এই দূরত্বটা বলেছে এই যে বাকি যে দূরত্বটা এই দূরত্বটার সঙ্গে সমান হবে। ঠিক আছে, অর্থাৎ এ এতটা গেলো আর বি এতটা গেল। ঠিক আছে, গিয়ে মিলিত হয়ে যাচ্ছে, এক জায়গায় দেখা হচ্ছে এদের। তাহলে এই দূরত্বটা কত, 330 যেটা আছে তার থেকে 60 কিলোমিটারটা বাদ যাবে, কারণ 60 কিলোমিটারটা আগেই চলে এসছে। অর্থাৎ 330 মাইনাস 60 এটা করো। তাহলে এটা করলে 60 আর 75 এখানে যদি যোগ করা হয় এটা হবে হচ্ছে 135t, সেটা সমান সমান হবে এটা বিয়োগ করলে 270। তাহলে এখান থেকে টি কত পাবে, 135 দুগুণে 270, তাহলে টি ইজ ইকুয়াল টু 2। অর্থাৎ টি এর আমরা ধরেছিলাম টি ঘন্টা পরে গিয়ে মিলিত হচ্ছে, তাহলে 2 ঘন্টা পরে গিয়ে। তাহলে এইখান থেকে 2 ঘন্টা পরে গিয়ে, অর্থাৎ 9টা বাজছে, 9টার পরে 2 ঘন্টা পরে। ঠিক আছে, 9টার পরে 2 ঘন্টা পরে, তাহলে নিশ্চয়ই 9, 10, 11 সকাল 11টায় গিয়ে তাহলে মিলিত হচ্ছে। তাহলে অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা দেখতে বড় কিন্তু এমন কিছু কঠিন নয়, চেষ্টা করলে বেশ। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে। এটা একটা সূত্রের অঙ্ক, সরলীকরণ। বলেছে 0.362 কিউব মাইনাস 0.1 কিউব বাই এই জিনিসটা আছে, এই রাশিটা। আমরা এখানে একটা সূত্র কাজে লাগাবো। আমরা কি জানি, এ কিউব মাইনাস বি কিউব এটা সমান সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ কিউব মাইনাস বি কিউব এর তলায় যদি আমরা এই জিনিসটা নিয়ে আসি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা যদি আমরা নিয়ে আসি তাহলে কি পাই, আমরা এ মাইনাস বি পাই। তাহলে এইখানের ক্ষেত্রে দেখো, এইখানে আমরা যদি 0.362 এই জিনিসটাকে যদি এ ধরি, তাহলে আর এই 0.1কে যদি আমরা বি ধরি, তাহলে উপরে আসবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আর নিচে আসবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা। তাহলে সেটা আমাদের দাঁড়াচ্ছে কত, দাঁড়াবে হচ্ছে এ মাইনাস বি। এ আমরা ধরেছিলাম 0.362 মাইনাস 0.1, এটা দাঁড়াচ্ছে। তাহলে এটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে 0.362, দশমিকের তলায় দশমিক নেবে, তাহলে দশমিকের তলায় দশমিক নিলাম, 1 দিলাম, আর এখানে কিছু নেই, 0। তাহলে আসলো আমাদের 0.262, এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে কোথায় আছে, অপশান বিতে আছে, দেখো 0.262। তাহলে অপশান বি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে। বলেছে কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে বা 20% লাভ হবে। তাহলে সবার প্রথমে আমাদের সিপিটা বের করে নিতে হবে, অর্থাৎ ওই দ্রব্যটার ক্রয় মূল্য কত। দেখো আমি একটা জিনিস একটা গ্রাফ আঁকছি এখানে, ডায়াগ্রাম। এইটা ধরো হচ্ছে ওর সিপি, আর ধরো এখানে 1060 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, বিক্রি করে এইখানে যে লাভ হয়েছে, আর এইখানে হচ্ছে ধরো এটা হচ্ছে 950 টাকা। তাহলে লাভ হয়েছে কত, লাভ হয়েছে হচ্ছে 1060 টাকা মাইনাস সিপি, এটা হচ্ছে লাভের পরিমাণ। ঠিক আছে, আর তোমার হচ্ছে লস হয়েছে কত, লস লস হয়েছে হচ্ছে সিপি মাইনাস 950। ঠিক আছে, এটা এখন দেখো এখানে বলেছে যে 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়। ঠিক আছে, এই ক্ষতির পরিমাণটা বলেছে যে টাকা লাভ হচ্ছে 1060 টাকায় বিক্রি করে, সেই লসটার হচ্ছে 20% বেশি। ঠিক আছে, মানে 20% বেশি হচ্ছে ওই 1060 টাকা। তাহলে অর্থাৎ এটার যদি 120% করি, 120% 120%, এটা যদি করা হয় তাহলে এটা প্রফিটের সঙ্গে বা লাভের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, এটা দাঁড়াবে হচ্ছে 120% মানে 120/100 মানে হচ্ছে 6/5, 6/5 ইন্টু সিপি মাইনাস 950। ঠিক আছে, এটা করলে তাহলে পরের লাইনে দেখো 1060 মাইনাস সিপি, এটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে 6/5 সিপি মাইনাস 6/5 ইন্টু 950। 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 100, 5 19 95, অর্থাৎ 190 ইন্টু 6 এটা দাঁড়াচ্ছে। তাহলে 190 ইন্টু 6 করলে কত হচ্ছে, তাহলে দেখো পরের লাইনে যদি আমরা করি এটা, তাহলে এই 6 সিপি 6/5 সিপি মাইনাস সিপি, ঠিক আছে, মাইনাস না প্লাস সিপি করতে হবে। এটা করলে দাঁড়াবে হচ্ছে, মানে এই সিপিটাই পাশে গেল, তাহলে এটা দাঁড়াচ্ছে 1060 প্লাস এই 190 ইন্টু 6, এটা করলে হচ্ছে দাঁড়াচ্ছে যেটা সেটা 6 0 0 6 9 54 4 হাতে 5 6 6 আর 5 11 এটা। তাহলে এটা করলে এখানে আসবে হচ্ছে
11/5 সিপি, সেটা সমান সমান এখানে আসছে 1100, 1200 আর মানে হচ্ছে 2200। ঠিক আছে, এটা তাহলে 11 দিয়ে এটাকে কাটলে 200, তাহলে সিপি হচ্ছে 200 ইন্টু 5 মানে হচ্ছে 1000, অর্থাৎ ওই বস্তুটার ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা বা কেনা দাম। এবার বলছে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে 1000-এর 20% অর্থাৎ 100 টাকায় 20 টাকা লাভ হলে 1000-এ হচ্ছে 200 টাকা লাভ, মানে ওই বস্তুটার হচ্ছে 1200 টাকায় বিক্রি করতে হবে। তাহলে অর্থাৎ অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, সবার প্রথমে হচ্ছে আমরা সিপিটা বের করে নিলাম। ঠিক আছে, সেখান থেকে সিপিটার থেকে তারপরে হচ্ছে সিপির উপরে 120% করে দিতে হবে, কারণ লাভ হবে 20%। তাহলে সেটা হচ্ছে সিপি যেহেতু 1000 টাকা পাওয়া গেছে, তাহলে হচ্ছে লাভ হবে 200 টাকা, তাহলে মোট আলটিমেটলি বিক্রি করতে হচ্ছে 1200 টাকায়। বোঝা গেল? চলে আসছে পরের কোশ্চেনে, দেখো কি বলছে। বলছে 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তার বর্তমান বয়স বিয়ের বয়সের 5-এর 4 গুণ। অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল। অজয়ের বোনের বর্তমান বয়স হলো। দেখো এটা হচ্ছে অজয়, তাহলে অজয়ের বর্তমান বয়স। এবার বলছে 6 বছর আগে, অর্থাৎ এখান থেকে -6 যদি করি, 6 বছর আগে একটা বয়স ছিল এর। ঠিক আছে অজয়ের। এইবার বলছে বর্তমান বয়স এইটা, এই বিয়ের সময় ধরে, এটা হচ্ছে বিয়ের সময় আমরা ধরে নিচ্ছি ওর বয়স ছিল এক্স বছর। ঠিক আছে, তাহলে এখন বিয়ের সময়ের বয়সের হচ্ছে কত, এখন হচ্ছে বয়স হচ্ছে 5/4x। এটা বিয়ের সময় যা বয়স ছিল এক্স বছর, তার হচ্ছে 5-এর 4 গুণ এটা ছিল। এবার বলছে এখানে ব্যাপারটা দেখো, এইটা যে এক্স ছিল, ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি এই এক্সের সঙ্গে যদি 6 বছর যোগ করে দিচ্ছি, এই যে 6 বছর আগে গিয়ে বয়সটা ছিল এক্স না, তাহলে 6 বছর যদি যোগ করে দিই তাহলে এখন বর্তমান বয়স হবে এটা। সেই বর্তমান বয়সটা কত বলে দিয়েছে, 5/4x এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে 5/4x মাইনাস এক্স করো, তাহলে এখানে হচ্ছে 5/4x মাইনাস এক্স, এটা করলে দাঁড়াবে হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে x/4, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 6। তাহলে x = 4 6 24। তাহলে অজয়ের বিয়ের সময় ওর বয়স কত ছিল, 24 বছর। ঠিক আছে, এবার হচ্ছে অজয়ের যখন বিয়ে হয় তখন অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট, অর্থাৎ এই সময় যখন অজয়ের বয়স 24 বছর ছিল, তাহলে ওর বোনের বয়স 5 বছর কম হবে ওর থেকে। তাহলে 24 মাইনাস কত হবে, 24 মাইনাস 5 মানে হচ্ছে 19 বছর ছিল। ঠিক আছে, আর তাহলে অজয়ের বোনের বর্তমান বয়স, তাহলে এখন বর্তমান বয়স কত, 6 বছর যোগ হবে এর সঙ্গে, তাহলে 19-এর সঙ্গে 6 বছর যোগ করলে এখন হচ্ছে 25 বছর দাঁড়াচ্ছে। তাহলে অজয়ের বোনের বয়স হচ্ছে, বর্তমান বয়স হচ্ছে 25 বছর। অপশান এ আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে কীভাবে করলাম অঙ্কটা। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে। বলেছে কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করলে লাভের হার কী হবে। খুব সুন্দর একটা অঙ্ক, এটা আমরা একটা ফর্মুলা মনে রাখবো, বা এই ফর্মুলা দিয়ে অঙ্ক করিয়েছি এর আগে, তবুও এটা মনে রাখার চেষ্টা করবে। দেখো এখানে আমাদের কী আছে, চিহ্নিত মূল্য অর্থাৎ মার্ক প্রাইস যেটা আছে এমপি। বলেছে কস্ট প্রাইস অফ এন আর্টিকেল ইজ 60% অফ মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য যেটা, সেটাকে যদি আমরা 100 ধরি, তাহলে সিপিটা কত হচ্ছে, সিপিটা 100 মানে 64% বলছে, এমপির 64%, তাহলে সেটা হবে নিশ্চয়ই 64 টাকা। ঠিক আছে, 100 টাকা এমপি বা মার্ক প্রাইস হলে সিপি বা ক্রয় মূল্য যেটা আছে সেটা 64 টাকা হবে। এবার দেখো এখানে আমাদের ডিসকাউন্ট দিয়েছে কত, বা ছাড় দিয়েছে কত, 12%। তাহলে ডিসকাউন্ট দিয়েছে হচ্ছে 12%, তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। প্রফিট পার্সেন্টেজ কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের একটা সূত্র আমরা ইউজ করব, সেটা হচ্ছে সিপি বাই এমপি। ঠিক আছে, সিপি বাই এমপি এটা হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট হয়, 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। ঠিক আছে, 100 প্লাস প্রফিট হয় এটা। তাহলে এখানে দেখো 100 মাইনাস ডিসকাউন্ট কত, 12, তাহলে এটা হচ্ছে 100 মাইনাস 12 মানে হচ্ছে 88, আর নিচে হচ্ছে 100 প্লাস প্রফিটটাকে আমরা পি পার্সেন্টেজ ধরে নিলাম, তাহলে 100 প্লাস পি। এবার দেখো সিপিটা কত, 64, সিপি 64, আর নিচে আছে হচ্ছে এমপিটা কত, 100, এটা সমান হচ্ছে 88 বাই 100 প্লাস পি। তাহলে 2 পাশ থেকে 4 দিয়ে যদি কাটি, 4 4 22 88, 4 8 দিয়ে যদি কাটি, 8 8 64, 8 দিয়ে 8 11 88। ঠিক আছে, তাহলে এটা দিয়ে যদি করি তাহলে এটা হচ্ছে 1100 সমান হচ্ছে 800 প্লাস 8p। ঠিক আছে, তাহলে এখান থেকে 8p সমান কত পাচ্ছি, 8p সমান পাচ্ছি 1100 মাইনাস হচ্ছে 800, তাহলে 8 আর 3 11, 300। তাহলে p সমান কত পাবো, p সমান হচ্ছে 300/8, সেটা করলে দাঁড়াবে হচ্ছে 3 8 24, 37.5% দেখবে। ঠিক আছে, তাহলে 300/8 করলে 37.5% হয়।
তাহলে অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান এ এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমরা এখানে জানলাম যে আমরা এই যে শর্ট ফর্মুলাটা ইউজ করলাম, এই শর্ট ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট সূত্র, খুব সহজে এই ধরনের অঙ্ক হয়ে যাবে। নাহলে আমাদের সেই বেসিক ফর্মুলা থেকে ধীরে ধীরে করতে হবে। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, যদি 2x বাই এই জিনিসটা আছে সেটা সমান 1 হয়, তবে x এর মান কত? কী করে করবো এটা? দেখো সবার প্রথমে আমরা এই জিনিসটাকে লিখে নিচ্ছি। 2x বাই কত আছে 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে দেখো দুপাশে সমান করে দাও, তাহলে 2x সমান কত পাবো আমরা? 2x সমান পাবো 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এটা করলে দাঁড়াবে হচ্ছে 1 প্লাস 1 বাই, এটা করলে দাঁড়াবে হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, প্লাস মিক্স মাইনাস এক্স কাটো। ঠিক আছে, তাহলে এটা করলে দাঁড়াবে 1 প্লাস হচ্ছে 1 মাইনাস এক্স বাই 1, তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 2 মাইনাস এক্স। তাহলে আমরা পেলাম 2x সমান 2 মাইনাস এক্স। তাহলে এখান থেকে 2x প্লাস এক্স সমান 3x সমান 2, তাহলে x সমান কত হবে 2/3। তাহলে আমাদের x এর মান কত পেলাম আমরা? 2/3। x এর মান আমাদের বের করতে বলেছে, তাহলে কোথায় আছে? অপশন বিতে আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দুইটি সংখ্যা a এবং b এমন যে a এর 5% এবং b এর 4%-এর যোগফল a এর 6% এবং b এর 8%-এর যোগফলের 2/3। তাহলে a:b এর অনুপাতটা নির্ণয় করতে বলেছে আমাদের। কি করে করব? দেখো খুব সোজা, a এর 5%, তার মানে a ইন্টু 5% এটা, প্লাস এর সঙ্গে কত বলেছে b ইন্টু 4%। ঠিক আছে, এই একটা যোগফল আছে, আর একটা যোগফল বলেছে a এর 6%, a ইন্টু 6% প্লাস b ইন্টু 8%। ঠিক আছে, এটা হলো এই যোগফলের 2/3 সঙ্গে সমান, অর্থাৎ এটা ইন্টু 2/3 যদি করো তাহলে এই পাশের এইটার সঙ্গে সমান হচ্ছে। দেখো দুই পাশে আমাদের পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজটা আমরা দুপাশ থেকে ভ্যানিশ করে দেবো, অর্থাৎ আমরা পাবো হচ্ছে এখানে হচ্ছে 5a প্লাস 4b, এটা সমান পাবো 2/3 ইন্টু এটা পাবো 6a প্লাস 8b। ঠিক আছে, এটা তাহলে দেখো এখানে যদি তাহলে 3 দিয়ে পাশে গুণ হবে, 3 দিয়ে যদি এটাকে গুণ করি পরের লাইনে 3 × 5 = 15a প্লাস 3 × 4 = 12a সমান হচ্ছে 6 × 2 = 12a প্লাস 8 × 2 = 16b। তাহলে দেখো 15a মাইনাস 12a করো, তাহলে মাইনাস 12a সেটা সমান পাবো হচ্ছে 16b মাইনাস 12b। তাহলে এখান থেকে পাবো হচ্ছে কি 3a সমান হচ্ছে 4b। তাহলে a বাই b সমান কত পাবো আমরা? 4/3। a বাই b সমান 4/3, অর্থাৎ a:b এর অনুপাত হচ্ছে 4:3। কোথায় আছে? অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 3:2। যদি বছরের শেষে তাদের প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে, তবে এ এর বার্ষিক আয় হলো বলে অপশান দেওয়া আছে। এই ধরনের অঙ্কটি যখনই পাবো তখন আমরা যে ট্রিকটা ইউজ করব সেটা দেখো আমি এখানে শিখিয়ে দিচ্ছি তোমাদের। এ এবং বি এর বার্ষিক আয়, তাহলে সবার প্রথমে হচ্ছে ইনকাম। আচ্ছা, দুটো জিনিস আছে, এ আর বি, দুটো জিনিস। এবার দেখো ইনকাম আছে, আর কি আছে? এক্সপেন্ডিচার, ব্যয় আছে, আর কি আছে? সেভিংস আছে, সেভ আছে। দেখো এর অনুপাত দেওয়া আছে 5:4, এই অনুপাতে দেওয়া আছে। আর এক্সপেন্ডিচার কত দেওয়া আছে? 3:2 দেওয়া আছে। আর প্রত্যেকে বলেছে সেভ করছে কত? 1600 টাকা। এবার দেখো এখানে দেখবে যে 3 এবং 2 এদের ডিফারেন্স কত আছে? এদের ডিফারেন্স কত আছে? ডিফারেন্স 1। এবং 5 আর 4 এদের ডিফারেন্স কত আছে? 1। ঠিক আছে, তাহলে দুটো 1। এই ডিফারেন্সটা দিয়ে একে গুণ করবে, আর এই ডিফারেন্সটা দিয়ে একে গুণ করবে, এই ডিফারেন্সটা দিয়ে একে গুণ করবে। ঠিক আছে, যেটা বললাম যে এই ডিফারেন্সটা দিয়ে একে গুণ করবে, আর এই ডিফারেন্সটা দিয়ে একে গুণ করবে। এক্ষেত্রে যদিও সমানই আসবে, তাহলে 5:4ই আসবে এখানে, আর 3:2ই আসবে। এবার দেখো যখন এটা করবে তখন এদের কী দেবে? সমান হয়ে যাবে সব সময়। এখান থেকে 4-এর থেকে 2 বিয়োগ করো, এখানেও 2 পাবে। 5-এর থেকে 3 বিয়োগ করো, এখানেও 2 পাবে, অর্থাৎ সব ক্ষেত্রে 2 ইউনিট হচ্ছে। আর এই যে 2 ইউনিট, এটা কি আছে? প্রথমটা হচ্ছে ইনকাম,
আর পরেরটা হচ্ছে এক্সপেন্ডিচার মানে ব্যয়। তাহলে ইনকাম থেকে যদি ব্যয় আমি বাদ দিই তাহলে সেটা হচ্ছে সেভ হচ্ছে। তো দুই ক্ষেত্রে সব ক্ষেত্রে সমান সেভ হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রেও 2 এক্ষেত্রেও 2। তাহলে এই যে 2 ইউনিটটা পাওয়া গেল, এই 2 ইউনিটটাই আমাদের কি হচ্ছে, এই যে 1600 টাকা করে সেভ করছে প্রত্যেকে বা সঞ্চয় করছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 1600। তাহলে আমাদের 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 800। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার দেখো ইনকাম কত, এর ইনকাম হচ্ছে 5 ইউনিট আর বি এর ইনকাম হচ্ছে 4 ইউনিট। তাহলে এর ইনকাম হচ্ছে কত, 5 × 4 মানে 5 × 8 40, মানে 4000 টাকা ইনকাম এর। তাহলে কোথায় আছে এর বার্ষিক আয় 4000 টাকা, অপশন সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো কি বলেছে, আমাদের লাস্ট কোশ্চেন বলছে একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায় যদি 2001 সালে ওই শহরের লোক সংখ্যা বলেছে 1,10,250 জন হয়, তবে 1999 সালে লোক সংখ্যা কত ছিল। মানে 2001 থেকে 1999, এখানে আছে ধরো 1999, ঠিক আছে, তারপরে কত আছে 2000 সাল, তারপরে 2001 সাল। তাহলে 1999 থেকে 2000, 2000 থেকে 1, তার মানে কত হচ্ছে 2 বছর আগে আমাদের কী হচ্ছে লোক সংখ্যা বের করতে বলেছে। প্রত্যেক বছর 5% হারে বৃদ্ধি হচ্ছে। তাহলে দেখো আমাদের যদি 1999 সালে আমাদের লোক সংখ্যা যদি পি হয়, তাহলে এই লোক সংখ্যার উপরে কত আছে 5% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 105%। এটা করি, তারপরে এটা হলো 2000 সালের জনসংখ্যা, তারপরে যদি আবার 105% করি তাহলে সেটা হচ্ছে 2001 সালের জনসংখ্যা। আর এই 2001 সালের জনসংখ্যা আমাদের দেওয়া আছে কত, 110,250। ঠিক আছে, তাহলে পরের লাইনে পি গুণ 105% মানে 105/100 মানে হচ্ছে 21/20, এটা হচ্ছে 21/20, সেটা সমান সমান হচ্ছে 110,250। দেখো 21 দিয়ে যদি এটাকে কাটি, 21 দিয়ে এটাকে কাটলে 21 দিয়ে 21, 5 21 হচ্ছে 105। তাহলে হচ্ছে এখানে 5 থাকছে, 5 2 52, 21 দুগুণে 42, 10 থাকছে হচ্ছে 5 21 আর 0। এবার দেখো 21 দিয়ে যদি এটা কাটি, 21 দুগুণে 42, 10 105, 5 21 105, 0 250। তাহলে পি সমান কত হচ্ছে, এই 20 20 কত হচ্ছে 400 × 250। তাহলে এটা 4 25 হচ্ছে 100, আর 4 25 100, আর তারপরে 3টে 0, 1 2 3, অর্থাৎ 1 লাখ। তাহলে 1999 সালে কত ছিল এই শহরের লোক সংখ্যা, জনসংখ্যা 1 লাখ ছিল। অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আমাদের টোটাল 2019 সালের প্রিলিমিনারিতে আসা, মিসলেনিয়াসের প্রিলিমিনারিতে আসা 25টা কোশ্চেনের সমাধান। এটা দুটো ভিডিওর মাধ্যমে দেখালাম। তো পরে আমরা নেক্সট অন্য কোনো সালের মানে কোশ্চেনটা নিয়ে আসবো তোমাদের সামনে, সলিউশনটা করে দেখাবো একটা বা দুটো ভিডিওর মাধ্যমে। ধীরে ধীরে আমাদের সিরিজটা চলতে থাকবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।